নমস্কার জানাই। আমার কথা শোনা যাচ্ছে? সবাইকে নমস্কার জানাই। এসএসসি কর্তৃপক্ষকে আমার ধন্যবাদ আজকে আমন্ত্রণ জানানোর জন্য, বিশেষ করে চন্দ্রিমা সঞ্জয়কে। হ্যাঁ, দেশভাগ, কাটাকুটি, খণ্ডিত বাংলা এগুলো বললে আমাদের প্রথমে মনে পড়ে 1947 সাল। কারণ এত বড় ঘটনা তো ভারতীয় উপমহাদেশে কেন, 20 শতকের পৃথিবীতেই আর ঘটেনি। যত বড় পার্টিশন আমাদের দেশে হয়ে গেছে তাতে মোটামুটি একটা রাফ এস্টিমেট হচ্ছে 2 কোটি লোক তাতে স্থানান্তরিত হয়েছিল। এটা একটা ভয়ঙ্কর সংখ্যা। এই তুল্য সংখ্যা পৃথিবীতে আর কোনো পার্টিশনে গত শতাব্দীতে অন্তত হয়েছে বলে জানা নেই। কিন্তু আমার কাছে এই পার্টিশনের আগের একটা পার্টিশন যেটা, সেটার কথা বলাটা খুব জরুরি বলে মনে হয়, অর্থাৎ 1905-এর পার্টিশন। 1905-এর পার্টিশন ছাড়া 1947-এর পার্টিশনকে বোঝা অসম্ভব। একথা অনেকেই বলেন, যেমন আমাদের চেনা ইতিহাসবিদ মাস্টারমশাই পার্থ চট্টোপাধ্যায়ের একটা খুবই বিখ্যাত কথা আছে যে 1947 হচ্ছে সেকেন্ড পার্টিশন অফ বেঙ্গল। তাহলে ফার্স্ট পার্টিশন অফ বেঙ্গল কেন আমাদের মনে রাখতে হবে সেটা একটুখানি আমি আরেকবার আজকে এখানে বলতে চাই। আসলে এটা ঠিক ওরকম ব্যাপার না যে 1905 না বলে 1947 হতো না বললে যেরকম মনে হয় যে একটা বাচ্চা ছেলের হাতে একটা ললিপপ তুলে দেওয়া হয়েছিল, তারপর সেটা কেড়ে নেওয়া হলো, তখন সে বাচ্চাটা ভাবলো আমি বড় হয়ে ঠিক ওই ললিপপটা কেড়ে আনবো। এটা অতটা সহজ না। মানে আসলে ভারতীয় রাজনীতি এবং বাংলার সমাজ 1905-এর ওই যে কাটাকুটি তাতে এত গভীরভাবে প্রভাবিত হয়েছিল, সেটা শুধু 47-এর পার্টিশনে এসে যে তার আবার সেটা রিপ্লেট হলো সেইটুকুই শুধু না, আরো অনেক কিছু ঘটে গেল আমাদের দেশে। এইটা আমার মনে হয় খুব মনে করে নেওয়া ভালো। আসলে হলো কি যে তখন বাংলা একটা প্রদেশ ছিল, একটা খুব বড় প্রদেশ, সেটাকে ভাগ করে করা হলো বাংলা প্রদেশ এবং পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ। এটা হঠাৎ কেন করা হলো? কারণ ছিল কি কোনো? কেউ অন্তত জানতেন না কারণগুলো। প্রশাসনের মধ্যে ব্রিটিশ কর্তারা কি ভাবছিলেন সেটা তাদের ব্যাপার, সেটা আমরা পরে জানতে পেরেছি। কিন্তু বাইরে কিন্তু এটার কোনো রকম কোনো ইঙ্গিত ছিল না যেরকম কিছু একটা হতে যাচ্ছে। ফলে বলা হলো যে এত বড় একটা প্রদেশ আমরা ঠিকমতো শাসন করতে পারছি না, তো প্রশাসনিক কারণে আমরা এটাকে কেটে দিচ্ছি। ভেতরের কথাটা তখনই সবাই বুঝতে পারলেন যে বাঙালিকে কোনোভাবে দুর্বল করবার চেষ্টা হচ্ছে। পরে সেটা কথাবার্তার মধ্যে দিয়ে, মানে তখন থেকে এই সরকারি বয়ানটা তখন থেকে আস্তে আস্তে বেরোতে শুরু করলো। আমি একটা বয়ান একটুখানি মনে করে দিচ্ছি, অনেকেরই এখানে জানা, যে তখনকার হোম সেক্রেটারি ছিলেন H.H. রিজভী সাহেব। তিনি ইংল্যান্ডে লিখেছিলেন যে বেঙ্গল ইউনাইটেড ইজ আ পাওয়ার and Bengal divided will pull in various different ways. So our objective is to split up and weaken the most prominent opponent to our rule. এত পরিষ্কার করে কেন জন্য লিখেছিলেন জানি না, পরে তো সেটা পাবলিক হয়ে গেল, সেটা তো সবাই জানতেই পারলো। এখন এই যে ঘটনাটা ঘটে গেল, তারপরে এর একটা সুদূর প্রসারী একটা ইম্প্যাক্ট হলো। আমরা বয়কট স্বদেশী মুভমেন্টের কথা তো জানি, তার কিন্তু আমি একটু আলাদা করে দুটো তিনটে কথা একটু বলতে চাই যে এই প্রথম একটা ব্রিটিশ সাম্রাজ্যের মধ্যে এরকম একটা কাটাকুটি হলো। এবং এই কাটাকুটির আগে একটা ছোট এরকম ঘটনা ঘটেছিল আসামে, যখন ইনার লাইন রেগুলেশন বলে একটা জিনিস তৈরি হয়েছিল 1870-এর দশকে, 1873 যত মনে পড়ছে। কিন্তু সেই ইনার লাইন রেগুলেশনটা কিন্তু এরকম ছিল না, মানে তার অত বড় প্রশাসনিক কোনো ইম্প্যাক্ট ছিল না। সেটা কি ছিল না, ট্রাইবাল এরিয়াগুলোকে একটুখানি আলাদা করে দেওয়া হলো যাতে সেই ট্রাইবাল সংস্কৃতি এবং অর্থনীতি সেগুলো একটু মোটের ওপর অক্ষত থাকতে পারে, এবং সেই লাইনটা ক্রস করবার জন্য একটা আলাদা করে একটা পারমিট লাগতো, ইনার লাইন পারমিট। কিন্তু এটা ছাড়া তার আগে ভারতবর্ষে এরকম কিছু হয়নি, এবং অ্যাকচুয়ালি তারপরেও হয়নি। তো সুতরাং এই যে প্রশাসনিক ইনস্ট্রুমেন্ট হিসেবে যে একটা কাটাকুটির কাজ চলতে পারে, এইটা প্রথম
ব্রিটিশ সাম্রাজ্যের এই 1905-এ। দ্বিতীয় কথা হচ্ছে যে একটা অঞ্চলের মধ্যে অনেক রকম লোক থাকে, অনেক রকম গোষ্ঠী থাকে, তাদের পরস্পরের বিরুদ্ধে লড়িয়ে দিলে যে খুব একটা সুবিধা আছে, এইটা না এত পরিষ্কার করে এর আগে অন্তত ভারতীয় উপমহাদেশে কিন্তু হয়নি। এবারে এই যে বাঙালি হিন্দু এবং বাঙালি মুসলমান তাদের একটু আলাদা করতে হবে, তাহলে বাঙালি দুর্বল হয়ে পড়বে, এই যে একটা অসাধারণ আইডিয়া তখন থেকে প্রবিষ্ট হলো, এটাই আমার মনে হয় 1905-এর সবচেয়ে বড় মানে কি বলবো অবদান। এখন এই প্রসঙ্গে একটা কথা বলি, সেটা হচ্ছে যে সব অঞ্চলের মধ্যেই কিন্তু অনেক রকম গোষ্ঠী সম্প্রদায়, তাই না? হোমোজেনাস পপুলেশন আর কতই বা আছে, কিন্তু সেটাকে যে এইভাবে ব্যবহার করা যায় সেটা একটা খুব সাম্রাজ্যবাদী চিন্তার ধরন। এবারে এই নিয়ে স্বদেশী আমি নিজে যখন কাজ করেছি তখন দেখেছি যে এই নিয়ে তো কত কথাই হয়েছে। রবীন্দ্রনাথ লিখেছিলেন, রবীন্দ্রনাথ স্বদেশী আন্দোলনের একদম সামনে এসে দাঁড়িয়েছিলেন, ওনার জন্যই এই আন্দোলন অনেকাংশে শুরু হয়েছিল, কিন্তু পরে যখন উনি সরে এলেন তারপরে উনি কথাটা বলেছিলেন যে এই আন্দোলনের মধ্যে দিয়ে দেখলাম যে হিন্দু মুসলমানের মধ্যে বিরোধটা এবং দূরত্বটা কত দূর এবং কত গভীর। তো তাই জন্যই এই ঘটনাটা ঘটাতেও পেরেছিল ব্রিটিশ। ওনার ভাষায় যে শনির প্রবেশ করিতে পারিয়াছিল, শনির ওই ছিদ্র ছিল বলিয়াই। এবারে এই কথাটা তো খুবই ঠিক কথা, আমরা তো সবসময় এটা বলি যে আমাদের এই দুই সমাজের মধ্যে কত দূরত্ব এবং কত অচেনা অপরিচয়। কিন্তু এখানে আরেকটা কথা আমার রবীন্দ্রনাথের সাথে একটু তর্ক করার আছে, সেটা হচ্ছে যে এটা ঠিক, কিন্তু ছিদ্রটাকে বাড়িয়ে তুলে একটা গহ্বর করবার যে কাজটা করেছিল ব্রিটিশ সাম্রাজ্য, সেটাকে কিন্তু একটুও কম করে দেখাটা ঠিক না। এবারে আমাদের মুশকিলটা হচ্ছে এখানে, এটাই আমি এখানে আসতে চাইছি, যে পুরো খণ্ডিত বাংলা কিংবা খণ্ডিত একটা অঞ্চল, এটার মধ্যে ঔপনিবেশিক যে ডিজাইন, এইটাকে না আজকাল আমি একটু ভুলে যেতে বসেছি। আসলে আমরা এখন যে বাস্তবটা বাস করি সেটা যে সত্যি একটা পোস্ট কলোনিয়াল পোস্ট ইম্পিরিয়ালিস্ট একটা বাস্তব, এবং সেটা যে আমরা কতভাবে বহন করে চলছি প্রত্যেক দিন, সেটা আমরা হয়তো জানি না, মানে মনে রাখি না ততটা। তো আমাদের নিজেদের দায় দায়িত্ব যেরকম আছে, কিন্তু সেটা মনে রেখে আমাদের আরো অনেক সতর্ক হওয়া উচিত পরবর্তী নানা ধরনের সাম্রাজ্যবাদী চক্রান্তের ব্যাপারেও। আর তাছাড়া যেটা হলো যে এই হিন্দু মুসলমানের যে আলাদা আলাদা স্বার্থ, সেটা একটা ধারণা তৈরি হলো। মানে আগে যেমন সম্প্রদায়, মানে এরকম ইন্টারেস্টিং যে 1905-এর আগে যতটাও জানবেন যে সম্প্রদায় কথাটা কিন্তু নেগেটিভলি ব্যবহার হতো না। মানে সাম্প্রদায়িক এই কথাগুলোর মধ্যে একটা গোষ্ঠীর চেতনা ছিল। এটা যে হঠাৎ একটা ধর্মের সঙ্গে জুড়ে, সংকীর্ণতার সঙ্গে জুড়ে, স্বার্থবোধের সঙ্গে জুড়ে কমপ্লিট একটা নেগেটিভ ধারণা হয়ে দাঁড়ালো, এটা কিন্তু 1905-এর বঙ্গভঙ্গের অবদান, আর এক অবদান। তো শুধু এখানে আমার মনে হয় যে এটাও বলা দরকার যে শুধু কিন্তু ধর্মের ক্ষেত্রে না, জাতের ক্ষেত্রে, মানে বাঙালি হিন্দুদের মধ্যে যে বিভিন্ন জাত, তারাও কিন্তু নানাভাবে আলোড়িত হয়ে পড়েছিল। এই পূর্ববঙ্গ ও আসাম এদিকে যেহেতু অনেক হিন্দু নিম্নবর্ণের বসবাস ছিল সেই সময়, তারা কিন্তু হঠাৎ করে বুঝতে পেরেছিলেন যে তাহলে তো স্বার্থের প্রশ্নটা যদি আমি সামনে আনি, আমি যদি আমার সম্প্রদায়কে, আমার নিজস্ব সম্প্রদায়কে আমি যদি মানে কোনোভাবে মোবিলাইজ করি, কোনোভাবে তাদের বোঝাই, তাহলে তো কিছু পাওয়া যেতে পারে। এইটা করতে করতে, এটা আমি খারাপভাবে বললাম, কিন্তু এটার ভালো দিক আছে, সেটা হচ্ছে যে এই ধরনের নিম্নবর্ণের সমাজগুলো থেকে তখন স্কুল তৈরি, পড়াশোনার জন্য আরেকটু বেশি উৎসাহ দেওয়া, এগুলো শুরু হলো, এবং সঙ্গে সঙ্গে এটা শুরু হলো উচ্চবর্ণ থেকে তার বিরুদ্ধে প্রতিরোধ। সুমিত সরকারের বইতে আমরা পড়েছি যে ফরিদপুরে বা এরকম জায়গায় যখন নবসূত্র স্কুল তৈরি হওয়ার চেষ্টা হচ্ছে, তখন বাঙালি ভদ্রলোকরা একবারে মাঠে নেমে তাকে আটকানোর চেষ্টা করছেন। সুতরাং এই যে জাত, উচ্চ জাত বনাম নিম্ন জাত, মানে হিন্দু ধর্ম বনাম মুসলমান ধর্ম সমাজ, এদের মধ্যে যে লাঠালাঠিটা লেগে গেল 1905-এর পর থেকে, এটা কিন্তু একেবারেই তার আগে আর আগে আমরা দেখতে পাই না। আর এইটা আমাদের মনে রাখতে হবে যে 1905 এটা ঘটলো, 1906 কি ঘটলো, মুসলিম লীগ প্রতিষ্ঠা কোথায় হলো? ঢাকায়। সেই ঢাকা যে তখনও কিন্তু খুব বিরাট বড় মেট্রোপলিস নয়, ঢাকা তখন একটা
মানে খানিক শহর তো বটেই, কিন্তু কলকাতার তুলনায় অনেক ছোট শহর। কিন্তু কলকাতায় মুসলিম লীগ হয়নি, ঢাকাতেই হয়েছিল, এবং ঢাকাতে সলিমুল্লাহ এবং অন্যান্যরা যারা আগা খান এরা যেভাবে সেটাকে নেতৃত্ব দিলেন, তাতে বোঝা যায় যে বঙ্গভঙ্গের ভাবনাটা ওদের মধ্যেও কিরকম ভাবে চলছে তখন। তারপর মলিমেন্টো আইন, যে হ্যাঁ আমাদের পৃথক নির্বাচনী লাগবে আর কি, মন্ডলী লাগবে, এই সমস্ত এই করতে 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 আমরা এসে পৌঁছলাম 20-এর দশকে, 30-এর দশকে, লম্বা ইতিহাস। কিন্তু এবং শেষ হতো 47-এ। আমার যেটা মনে হয় যে সূত্রপাতটা ওখানে, এবং ওই সূত্র বললাম বলে এটা বলতে ইচ্ছা করছে যে প্রায় একটা বিড়ি সুতোর মালার মতো একটার পর একটা ঘটনা গেঁথে 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 আমরা এই জায়গাটা পৌঁছে গেলাম, যেখানে আসলে সত্যি সত্যি দেশকে একেবারে আড়াআড়ি বিভক্ত না করে পারা গেল না। ফলে আমার মনে হয় যে খণ্ডিত বাংলা বললে ওই সময়টা একটা ঠিক মতো গুরুত্বে আমাদের আবার নতুন করে দেখা দরকার। সত্যি এটা তো একেবারে অন্যরকম ইনসাইট। আমরা তো দেশভাগ পার্টিশনের সূত্রে সত্যি 47কেই প্রথমে এবং শেষ পর্যন্ত তাতে নিয়ে আসি, হয়তো তারপরে 71 অব্দি যাই বটে, কিন্তু 1905 বঙ্গভঙ্গ যদিও তা 1911-তে রদ হলো, কিন্তু এই পর্বটা তো আমরা সচরাচর উল্লেখই করি না আলোচনা বা বিশ্লেষণ তো দূরের স্থান। আমি এই সূত্রে জয়ন্তদার কাছে আসি। এই যে সেবকজি ধরিয়ে দিলেন 1905 থেকে, তারপরে স্বাধীনতা সংগ্রামের পর্ব পেরিয়ে সত্যি এবার আগে তো দেশ পরাধীন, কিন্তু তার মধ্যেই কাটাকুটি হলো। এবারে একেবারে দুটো দেশ আলাদা হয়ে গেল, এবারে একেবারেই খণ্ডিত বাংলা, দুই বাংলা দুদিকে। এবং এটার সঙ্গে একটা বিরাট অনেক কিছু হলো, মানুষের স্থানান্তর হলো, ডিসপ্লেসমেন্ট, অর্থনৈতিক অ্যাসেট, সম্পত্তি, অমুক তমুক, এই সমস্ত কিছু একেবারে ছত্রখান হয়ে গেল। এই জায়গাটার সূত্র ধরে আপনি 47-এর ইম্প্যাক্ট সম্পর্কে যদি আমাদেরকে একটু কিছু বলেন। থ্যাংক ইউ শিশির। আমিও সেমন্তের মতোই কেসিসিকে ধন্যবাদ দেব আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, বিশেষ করে চৌধুরী আর সঞ্চারী যাদের ব্যবস্থাপনায় এটা হচ্ছে। আর সেমন্তী যেরকম এক্ষুনি বললেন যে 1905-কে না বুঝলে 1947 বোঝা যায় না। 1905-এর বিভাগ তো বেশ কিছুদিন ধরে সময় নিয়ে চিন্তা করে একটা ডিজাইনের কথা যেটা বলা হতো সেইভাবেই করা হয়েছিল, কিন্তু তার ফলে এমন একটা পরপর পরস্পর সম্পর্কিত একটা অভিঘাতের ধারা তৈরি হতো, ডমিনো এফেক্টের মতো, যে 1947-এর পার্টিশনের সেটা একেবারে ইনএভিটেবল ছিল না একদম শেষ মুহূর্ত অবধি, কিন্তু তার একটা বিরাট সম্ভাবনা ইমাজিনেশন গুলো পাল্টাতে শুরু করবে। তো 1947 সালে যখন ইভেন্চুয়ালি দেশভাগ হবে, সেটা একটা খুব বিপর্যস্ত সময়। অর্থাৎ ব্রিটিশরা কিন্তু যতখানি চিন্তা করে 1905-এর বিভাজন এনেছিল, 1947-এ সেই চিন্তা করার অত সময় ছিল না, কারণ এটা খুব বিপর্যস্ত সময়। প্রথমত চার্চিলের নেতৃত্বে যে কনজারভেটিভ ব্রিটিশ গভর্নমেন্ট সেটা ইলেকশনে হেরে যায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে নতুন লেবার গভর্নমেন্ট আসে, তারা একটা বিরাট যুদ্ধের ঋণ ব্রিটেনের মাথায়। দ্বিতীয়ত এই যে ভারতীয় সাম্রাজ্য সেটা উত্তরোত্তর যাকে বলে প্রশাসনিক দিক থেকে ভীষণ চ্যালেঞ্জিং, আনগভর্নেবল অলমোস্ট। মানে কুইট ইন্ডিয়া মুভমেন্ট হচ্ছে, দুর্ভিক্ষ হচ্ছে এবং সাম্প্রদায়িক দাঙ্গা হতে শুরু করেছে। তার ফলে ব্রিটিশরা খুব তাড়াতাড়ি পাত্তারি গুটিয়ে ছেড়ে যেতে চায়। কিন্তু যখন 1947 সালের জুন মাসে যখন ইভেন্চুয়ালি, তার আগে অনেক গল্প আছে কিভাবে কংগ্রেস, মুসলিম লীগ এবং ব্রিটিশদের মধ্যে নানা ধরনের আলাপ আলোচনা হচ্ছে, সেভাবে তার সম্ভাবনাগুলো, কোনো ধরনের কম্প্রোমাইজের সম্ভাবনাগুলো, অর্থাৎ অখণ্ড ভারতবর্ষকে রক্ষা করার সম্ভাবনাগুলো কিভাবে সুদূর পরাহত হয়ে যাচ্ছে। কিন্তু ইভেন্চুয়ালি জুন মাসে নতুন ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন ঘোষণা করলেন যে 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হবে এবং পার্টিশনও হবে। অর্থাৎ জুন মাসের পরে স্বাধীনতার দিন এবং সেই স্বাধীনতা যে দেশভাগের চেহারা দেবে, এ নিয়ে আর কোনো সন্দেহ রইল না।
তারপরে এই যে 2 মাস সময়, এই 2 মাসের মধ্যে একটা যাকে বলে ফ্রেনেটিক অ্যাক্টিভিটি কিভাবে করা হবে, দেশ যদি ভাগ হতে হয় কিভাবে সেই ভাগের চেহারা কি হবে, এইটা নিয়ে একটা সাংঘাতিক অপরিকল্পিত সিনিক্যাল মানুষের জীবনযাত্রা, তাদের জীবনাচরণ, আর সেটাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে এই যে সীমানা টানা হলো, তার জন্য জুলাই মাসে 1947 জুলাই মাসে স্বাধীনতা এবং দেশভাগের ঠিক 5 সপ্তাহ আগে একজন আইনজ্ঞকে উড়িয়ে আনা হলো, সিরিল র্যাডক্লিফ, যিনি আগে কখনো ভারতবর্ষে আসেননি, যার ভারতবর্ষ সম্পর্কে কোনো ধারণাই নেই, কিন্তু তাকে অ্যাপারেন্টলি ব্রিটিশরা যেন নিজেরা নিউট্রাল এবং অবজেক্টিভ একটা ডিসিশন তারা তারা ফেসিলিটেট করছে, এইরকম একটা এক্সকিউজ দিয়ে সিভিল র্যাডক্লিফ যেন একটা নিউট্রাল ভাবে এই দেশভাগের সীমানা নির্ধারণ করবেন, এই ধরনের বাউন্ডারি কমিশন গঠন করে সিভিল র্যাডক্লিফকে তার চেয়ারপারসন করা হবে। তিনি পাঞ্জাবেও দেশভাগের সীমান্ত রচনা করবেন, বাংলাতেও সেটা করবেন। এবং সিভিল র্যাডক্লিফের যে এই 5 সপ্তাহ, সেটা একটা সাংঘাতিক সময়। তার সঙ্গে কিছু কিছু আলোচনা হচ্ছে কংগ্রেস এবং মুসলিম লীগের লিডারদের, লোকাল লিডারদের, কিন্তু আবার অনেক বিস্তারিত আলোচনা সেটাও হচ্ছে। অনেক জায়গাতেই তিনি কিন্তু নিজের বুদ্ধিমতো, নিজের লিমিটেড আন্ডারস্ট্যান্ডিং দিয়ে এবং অত্যন্ত তাড়াহুড়ো করে, তার শরীরও খারাপ, তিনি ভারতবর্ষের গরমে একেবারে পর্যদস্ত হয়ে গেছিলেন, তার পেটের গন্ডগোল লেগেছিল এই পাঁচ সপ্তাহের মধ্যে, প্রায় 3 সপ্তাহ ধরে, এবং তিনি চোখে সত্যি সর্ষে ফুল দেখছিলেন। এইরকম অবস্থার মধ্যে তিনি এই কাটাকুটি খেলাটা খেলে দিলেন। তবে এটাও ঘটনা, এই কাটাকুটিটা এমনভাবে এই বাংলার ভেতর দিয়ে আনা, অর্থাৎ অনেকগুলো জিনিসকে ভাগ করতে হতো। সীমানা রচনা করার সময় তো এই সব জিনিসগুলোই ভাগ হতো, যেরকম রেলপথ এবং স্থলপথ, যোগাযোগ ব্যবস্থা, ইলেকট্রিকের তার, নদী এবং জল পরিবহন, খাল, এই সবগুলো মধ্যে দিয়ে সীমানা রচনা করতে হবে। অর্থাৎ ভৌগোলিক যে সমস্ত সীমা, সেগুলো কিন্তু এই নতুন রাজনৈতিক সীমা সেগুলোকেও সবসময় মানে না। সেটা একটা বিরাট বড় কাটাকুটি। আপনারা দেখবেন যে এটা যে শুধু ভারতের দেশভাগের ক্ষেত্রে এটা সত্যি তা নয়, যে কোনো সময় নানা রকম সময় উপর থেকে যখন এই ধরনের কাটাকুটি খেলা হয়েছে, তার একটা খুব ইন্টারেস্টিং উদাহরণ হচ্ছে 19 শতকে গোটা আফ্রিকা মহাদেশকে ইউরোপের দেশরা, ব্রিটেন, ফ্রান্স, ইটালি, জার্মানি, বেলজিয়াম, পর্তুগাল, এরা সবাই ভাগাভাগি করে নিয়েছে। এবং ভাগাভাগি করার ফলে এই ভাগাভাগি কে কিভাবে এই ভাগগুলো করবেন, সেটা একটা 1884 সালে বার্লিনে একটা কনফারেন্স হয়েছিল, সেখানে এই সীমানাগুলো নির্ধারণ করা হয়েছিল। তার ফলে আপনারা দেখবেন এখনো আফ্রিকার দেশগুলোর সীমানাগুলো স্ট্রেট লাইন, যেরকম আমেরিকার অনেক জায়গায় স্ট্রেট লাইন, এই স্ট্রেট লাইনগুলো কিন্তু ন্যাচারাল বাউন্ডারিজ নয়। তার আগে, অর্থাৎ ইউরোপীয় উপনিবেশবাদের আগে, এই সীমান্তগুলো এরকম ছিল। কিন্তু এটা আরেকটা কাটাকুটি খেলার নিরসন। তো ভারতবর্ষে যেটা হলো সেটা হচ্ছে, বাংলায় যেটা হলো সেটা হচ্ছে যে র্যাডক্লিফ এমনভাবে এই বাউন্ডারিগুলো তৈরি করে তারপরে 15ই আগস্টেই উনি চলে গেছে। তারপরে শেষ পর্যন্ত আর দেখলেন না। ওর একটা মিশন ছিল, সেই মিশনটা করে দিয়ে উনি চলে গেলেন। এবং যে কারণে পাকিস্তান এবং ভারতবর্ষের স্বাধীনতা দিবস একদিন আগে পড়ে, তার কারণ হচ্ছে লর্ড মাউন্টব্যাটেন অ্যাজ ভাইসরয় দুটোই যাতে অ্যাটেন্ড করতে পারে, তার যে সময়সূচি সেটাকে অ্যাকোমোডেট করার জন্য এইভাবেই সমস্ত তৈরি করি। তো সেই কাটাকুটির একটা দিক তো হচ্ছে যেভাবে, এবং বিশেষ করে আপনারা সকলেই জানেন যে এই র্যাডক্লিফ লাইন যদিও 14ই আগস্ট পাকিস্তান এবং 15ই আগস্ট ভারতবর্ষের স্বাধীনতা দিবস ঘোষণা উদযাপন হলো, কিন্তু র্যাডক্লিফ লাইনটাকে অফিসিয়ালি পাবলিক করা হলো কিন্তু 3 দিন পরে, 17ই আগস্ট। সেই সময়ের মধ্যে এই 3 দিন যে প্রিন্সিপালে এই কাটাকুটি খেলা হচ্ছিল, অর্থাৎ যতখানি পরস্পর সংলগ্নভাবে হিন্দু মেজরিটি এবং মুসলিম মেজরিটি থানাগুলোকে আলাদা করা যায় জেলার মধ্যে, এইটা যেহেতু বেসিক প্রিন্সিপাল ছিল, সেই জন্য কোনো জায়গায় লোকেরা 17ই আগস্টের আগে বুঝতেই পারেননি তারা ভারতবর্ষে না পাকিস্তানে। যেরকম খুলনা, যেরকম মুর্শিদাবাদ, মালদাতে, এই 3টে জায়গায় কিন্তু
মালদা যেহেতু মুসলিম মেজরিটি, মুর্শিদাবাদ তো 70% মুসলিম সেখানে, এবং খুলনা হিন্দু মেজরিটি, সেজন্য তারা কেউ কেউ ভারতবর্ষের এবং কেউ কেউ পাকিস্তানের ফ্ল্যাগ সেখানে উঠেছিল। কিন্তু 17ই আগস্ট দেখা গেল যে মালদা একটা ছোট জেলা পাবে, নবাব মালদার বেশিরভাগটা ভারতবর্ষে, মুর্শিদাবাদও ভারতবর্ষে, কিন্তু খুলনা পাকিস্তানে। সেটার পেছনে একটা, এই যে ব্রিটিশদের কাটাকুটি খেলার পাশাপাশি একটা ভারতীয় নেতাদের, বিশেষ করে কংগ্রেসি নেতাদের নানা ধরনের নেগোসিয়েশনের একটা গল্প আছে। যে একটা বড় কনসার্ন ছিল যে কলকাতা কে পাবে, কলকাতা কি পাকিস্তানে যাবে নাকি ভারতবর্ষে থাকবে, পশ্চিমবঙ্গে থাকবে না পূর্ববঙ্গে যাবে। যখন পশ্চিমবঙ্গে থাকা মোটামুটি স্থিরই হয়ে গেছে, তখন কলকাতা পোর্টকে বাঁচানোর জন্য এই যে গঙ্গা, ভাগীরথী, হুগলি নদীর পথ, এই নদী পথকেও কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে রাখা দরকার। সেই কারণে মুর্শিদাবাদ, যদিও সেটা মুসলিম মেজরিটি প্রভিন্স, সেই জন্য তাকে ভারতবর্ষে রাখার জন্য প্রবল লবিং হয়েছিল, এবং পরে সেটা মেনেও নেয়। এবং তার জন্য খুলনাকে খানিকটা এক্সচেঞ্জ করা হলো, স্যাক্রিফাইস, যেন খুলনা অলমোস্ট একটা হস্টেজের মতো পণবন্দি, তাকে বিনিময়ে খুলনাকে পাকিস্তানে দিয়ে দেওয়া হলো এবং মুর্শিদাবাদ এটা তো গেল একটা এই 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 কাটাকুটি খেলার একটা দিক। আরেকটা বিরাট ইন্টারেস্টিং দিক হচ্ছে, যেটা সচরাচর তাই নিয়ে খুব বেশি আলোকপাত হয়নি, আজকাল হচ্ছে গবেষণায়, সেটা হচ্ছে দুটো নতুন জাতিরাষ্ট্র তৈরি হয়েছে, এবং তার মধ্যে একটা পাকিস্তানের আবার পশ্চিম দিকটা একদিকে, পূর্ব দিকটা আরেকদিকে। এখন অখণ্ড ভারতবর্ষের যে সমস্ত অ্যাসেটস, তার যে সরকারি নানা ধরনের অ্যাসেটস, বিভিন্ন অফিসে, সেটা টাইপরাইটার হোক, টেবিল চেয়ার হোক, এখনো যেরকম যে কোনো সরকারি অফিসে যে কোনো ফার্নিচারের একটা অ্যাসেট রেজিস্টার তৈরি করা হয় সাদা কালিতে নম্বর দিয়ে দিয়ে, সেগুলোকেও ভাগ করতে হবে। তার ফলে এটা একটা অসম্ভব একটা 1 মাস সময় দেওয়া হলো। 1 মাস সময় 15ই আগস্টের পরে যে সরকারি অফিসারদের, 25টা ডিপার্টমেন্টের অফিসারদের নিয়ে একটা কমিটি তৈরি হলো, যারা এই অ্যাসেট গুলো কিভাবে বিভাজন হবে, কোনটা পাকিস্তানে যাবে, কোনটা ভারতবর্ষে থাকবে, সেটার তালিকা তৈরি করবে। এমন এক ধরনের সরকারি কর্মচারীরা কিন্তু এটা করছে, গুরু দায়িত্ব পালন করতে চেষ্টা করছেন, যারা নিজেরা কিন্তু সম্পূর্ণ ডিমোরালাইজড, পার্টিশন হয়েছে এবং ডিসিলিউশন, তাদের নিজেদেরও অপশন ফর্ম ফিল আপ করতে হচ্ছে। 6 মাসের মধ্যে তাদের ডিসাইড করতে হবে যে তারা ভারতবর্ষে থাকবেন না পাকিস্তানে যাবেন। এমতাবস্থায় তাদের সমস্ত অ্যাসেটের লিস্ট তৈরি করতে হচ্ছে, এবং এই ধরনের লিস্ট, যে এই 200টা টাইপরাইটারের মধ্যে 140টা ভারতবর্ষে থাকবে, 60টা যাবে পাকিস্তানে। তো একটা খুব মজার, দুটো ইনফ্যাক্ট খুব মজার ইনস্ট্যান্স দিই, মজার না, একটু ট্র্যাজিক আসলে, কিন্তু শুনলে এখন মজাই লাগে। কলকাতা শহরে একটা ফার্ম, একটা ব্রিটিশ ফার্ম, যেটা পার্টিশনের ফলে সেটা শিফট করে যাবে, একটা অংশ শিফট করে যাবে করাচি। এরকম ফার্মের কলকাতার একজন অফিসার, তিনি দিল্লিতে হেড অফিসে লিখলেন যে আচ্ছা, এই যে পেন্সিলগুলো, এই পেন্সিলগুলো কি মাঝখান থেকে কাটা হবে, কেটে এগুলো ডিস্ট্রিবিউটেড হবে? আচ্ছা, এই কাটাটা কি 50-50% করে কাটা হবে, নাকি ভারতবর্ষের যা সাইজ এবং পাকিস্তানের যা সাইজ, সেই প্রপোর্শনালি এই ডিভিশনটা? এটা অবভিয়াসলি এটা খুব সিরিয়াসলি বলেন, এর মধ্যে একটা মর্মান্তিক ব্যঙ্গ ছিল, কিন্তু এই পর্যায়ে এই ডিভিশন অফ অ্যাসেটস হয়েছিল। আর সবচেয়ে যেটা খুব খুব ট্র্যাজিক গল্প বলা যায়, যদি ওই গল্পটার পরিণতি কি হয়েছিল আমি জানি, সেটা গবেষণা করে দেখলাম। যেরকম এর মধ্যে ফরেস্ট ডিপার্টমেন্টের হাতি, তাদের অনেক পোষা হাতি থাকে, যে পোষা হাতি, পাতলা হাতি তাড়ায়, সেই হাতি দিয়ে অনেক সময় জঙ্গল পরিষ্কারের কাজে সেটা লাগে। এরকম একটি হাতি জয়মণি, মালদা জেলায়, সে হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্টের নিজস্ব হাতি। এইবার ঠিক মালদা ভারতবর্ষ, তখন এই হাতি তো ভাগ করা যাবে না, হাতি ভাগ করা যাবে না বলে হাতির ভ্যালু হচ্ছে একটা স্টেশন ওয়াগন, একটা গাড়ি। তো হাতিটা যাবে পূর্ববঙ্গে, তখনও পূর্ব পাকিস্তান নাম কিন্তু 1954 সালের শেষের দিকে আগে আসে। হাতি যাবে পূর্ববঙ্গে আর গাড়ি আসবে ভারতবর্ষে। হলো
আচ্ছা, কিন্তু হাতির মাহুত এবং তার অ্যাটেন্ডেন্ট তারা আবার ভারতবর্ষে থাকার অপশন দিয়েছে। ব্যাস, তাহলে কি হবে? হাতিকে নিয়ে যাবে কে? পূর্ববঙ্গ। তো 1948 সালের জুন মাসে, অর্থাৎ স্বাধীনতা এবং দেশভাগের প্রায় 10 মাস পরে, 9 থেকে 10 মাস পরে, পূর্ববঙ্গ থেকে একজন ফরেস্ট গার্ড আর একজন মাহুত আর একজন অ্যাটেন্ডেন্ট এলো হাতিটাকে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু মালদা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছাড়বেন না হাতি। তিনি বললেন যে এই যে 9 মাস 10 মাস হাতিটার মেনটেন্যান্সের খরচ কে দেবে? 1900 টাকা এক্ষুনি সেই বাবদ দাও, নয়তো এদেরকেও আমরা আটকে রাখবো। আর তখন রাজশাহী জেলার কালেক্টর পূর্ববঙ্গ থেকে তিনি বললেন, তোমরা তো এতদিন হাতিটাকে ইউজ করেছো, তো সুতরাং আমরা কেন টাকা দেব? তো এই যে জয়মণি নামক হাতির যে যাই হোক, তার কিছুদিন পরে সেই বিবাদ হয়তো সেক্রেটারি লেভেলে এটা কিছু একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সুতরাং এই খণ্ডন বা কাটাকুটির প্রভাব এই ধরনের পর্যায়ে হয়েছে, কিন্তু যেটা খুব রেকগনাইজ করার কথা যে ভারতীয় কর্মচারীরা কিন্তু এই রকম অবস্থার মধ্যেও এই অ্যাসেট ডিভিশনের মর্মান্তিক কাজটা এবং অত্যন্ত চ্যালেঞ্জিং কাজটা করেছে। এটাও ঘটনা, সেটা হচ্ছে এই কাটাকুটির মধ্যেও কিন্তু কোনো কোনো জায়গায় এই দুই দেশের সরকার তারা সিদ্ধান্ত নিয়েছিলেন যে কোনো কোনো জায়গায় যেগুলো হচ্ছে ইউনিক অ্যাসেটস, যেরকম কলকাতায় একটা কুইনাইন সেন্টার ছিল যেটা ম্যালেরিয়া রোগের সঙ্গে ফাইট করার জন্য একদম একদম ইন্ডিসপেন্সেবল। সিদ্ধান্ত নেওয়া হলো যে যেহেতু পাকিস্তানে এটা শেয়ার করা সম্ভব না, ইকুইপমেন্ট ইত্যাদি করা সম্ভব না, এর একই রকম ভাবে কাসাউলিতে যে ভ্যাকসিন তৈরির যে কারখানা অথবা দেরাদুনের ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট, সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে সেখানে কিন্তু পাকিস্তানের কর্মচারীদেরও অ্যালাউ করা হবে ফর ট্রেনিং। এই আন্ডারস্ট্যান্ডিং এ কিন্তু এমন একটা সময়ে দুই দেশ পৌঁছচ্ছে যখন যুদ্ধও চলছে, কাশ্মীর নিয়ে যুদ্ধও চলছে। তারপরে এই কমিউনাল অ্যান্টাগনিজমের জন্য এই ধরনের কোলাবোরেশনের সিদ্ধান্ত যে সুদূর প্রসারী ভাবে সফল হয়েছিল তা নয়, কিন্তু এটা একটা দিক এই কাটাকুটি খেলার। আর একটা খুব ইন্টারেস্টিং দিক হচ্ছে, সেটা সাহিত্যে আমরা পড়ি যে এই যে সীমারেখা, মানে একটা তো বড় সীমারেখা বা কাটাকুটি হচ্ছে আমাদের স্মৃতি, আমাদের মনের কাটাকুটি, মনের খণ্ড বা খণ্ডধর নয়, কিন্তু স্মৃতির একটা খণ্ড হচ্ছে, সেটা নিয়ে অন্য অনেকভাবে আলোচনা করা যায়। কিন্তু ধরা যাক যেভাবে আমরা বিভিন্ন জায়গায় যাতায়াত করতাম, ধরা যাক উত্তরবঙ্গ, দার্জিলিং, আসাম ইত্যাদি ইত্যাদি। আমি এক ছোটবেলায় যখন প্রথম জকের ধন পড়েছিলাম, তখন দেখলাম যে বিমল আর কুমার তারা যাচ্ছে আসাম যাচ্ছে, কিন্তু যাচ্ছে রানাঘাট দিয়ে। তখন আমি জানতাম না যে কেন রানাঘাট দিয়ে যাচ্ছে। পরে সেটা হিসেব করে দেখলাম যে তখন স্ট্যান্ডার্ড রুট ছিল রানাঘাট। এখন আমরা যেভাবে যাই, তখন ছিল রানাঘাট থেকে উত্তরে রেল লাইন চলে যেত চুয়াডাঙ্গা হয়ে পোড়াদহ, পোড়াদহ জাংশন, নদিয়া জেলা পোড়াদহ জাংশন থেকে একটা লাইন চলে যেত উত্তর দিকে, সেখানে গিয়ে দামুকদিয়া ঘাট, পদ্মা নদীর ঘাট, যেখানে পাবনা জেলার শেষ, সেই দামুকদিয়া ঘাটে ফেরি করে নদী পেরিয়ে ওপারে হচ্ছে সারা ঘাট। সেই সারা ঘাট অর্থাৎ পাবনা জেলা শুরু হলো, সেখান থেকে আবার আসাম মেল ধরে চিলাহাটি, হলদিবাড়ি এরকম দিয়ে আমরা আসাম গৌহাটি যাব। অথবা ওই পোড়াদহ জাংশন থেকে আরেকটা লাইন, ব্রাঞ্চ লাইন আসতো নিচের দিকে সাউথে, সেটা যেত গোয়ালন্দ ঘাট। সেই গোয়ালন্দ ঘাট যে ঘাটে ট্রেনে বোম্বল সরকার একবার কলকাতা যাবে বলে ভুল করে ট্রেনে উঠে গোয়ালন্দ ঘাট চলে গেল, যেখান থেকে ফেরি করে আবার নারায়ণগঞ্জ, চাঁদপুর, বরিশাল সমস্ত জায়গায়, ফরিদপুর এই সমস্ত জায়গায় ফেরি যেত। কিন্তু যখন এই লাইনগুলো বন্ধ হয়ে গেল, তখন লোকেরা যেতে শুরু করলো। ওটা তো জকের ধন বললাম, কিন্তু তারপরে আবার একটা টেনিদার গল্প আছে ঝাউবাংলা রহস্য, সেখানে ওরা দার্জিলিং যাচ্ছে। সেটা সকরি এখনো আছে, সকরি ঘাট, সকরি গলি এখনো সাহেবগঞ্জ দ্বীপের লাইন, সেটা তো অন্য এখন ফারাক্কা ব্রিজের লাইন হয়ে গেছে। কিন্তু ওই সময় ছিল তখন সকরি গলি ঘাটে নেমে আবার ফেরি পেরিয়ে ওপারে হচ্ছে মণিহারি। সেই মণিহারি হাট থেকে
আবার মিটার থেকে ট্রেন করে যেতে হতো। এইগুলো সমস্ত এই লাইনগুলো যেহেতু পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গকে মিলিয়ে ছিল, তার ফলে এইভাবে যাতায়াতগুলো সমস্ত বন্ধ হয়ে গেল। তার ফলে কিন্তু ন্যাচারালি এটা যদি যদি পূর্ব বাংলায় দেখেন হাঁসরা কোন রুট দিয়ে উঠছে, তারা কিন্তু ওই রুট দিয়ে উঠছে। সেজন্য সেখানে কিন্তু সুবচনের ঘোড়া হাঁস সে কিন্তু ওরকম করে ডাকতে ডাকতে যাচ্ছে যে কোথা দিয়ে যাও। যখন যখন এইসব কথা হচ্ছে কোন বিল চলন বিল, কোন ঠাকুর রবীন্দ্র ঠাকুর ছবি দেখে, তখন সে বলছে আমরা কিন্তু যাবো বালিয়া, পাবনা, হ্যাঁ, ওয়ালিয়া করে আহ, ওইভাবে আমরা যাব শিলিগুড়ি। সুতরাং এই যে অর্থাৎ পাখিরা তো আর আশা তো আর বর্ডার জানে না। তখন তো ছিল না বর্ডার, কিন্তু তবে এইভাবে এই খণ্ডন বা কাটাকুটির এই গল্প, সেই গল্পের একটা দিক হচ্ছে কিভাবে আমি রাজনৈতিক সীমা রচনা করছি, আরেকটা দিক হচ্ছে সেই সীমা রচনার ফলে দুটো দেশের ইনফ্রাস্ট্রাকচার আমাকে কিভাবে নতুন করে ডিফাইন করতে হচ্ছে একটা একটা ওইরকম সময়। আরেকটা হচ্ছে কিভাবে আমাদের ওই যৌথ জীবন, সেই জীবনধারাটা সম্পূর্ণ বিপর্যস্ত হচ্ছে। এই কথাটা বলা দরকার যে আমরা যখন দেশভাগের ইতিহাস পড়েছি, আমি যখন পড়েছি স্কুল কলেজে, তখন আমাদের স্ট্যান্ডার্ড প্রশ্ন থাকতো যে মুসলিম সেপারেটিজম কতখানি দায়ী ছিল এই পার্টিশনের জন্য। তাই নিয়ে তারপর অনেক অনেক নতুন রিসার্চ হচ্ছে, অর্থাৎ দেশভাগের ইতিহাসটা তখন দেখা হতো এই হাই পলিটিক্স, জিন্না, নেহেরু, মুসলিম লীগ, কংগ্রেস ইত্যাদি দিয়ে। কিন্তু 1998 সালে উর্বশী ভুটালিয়া বলে একজন নারীবাদী গবেষক এবং প্রকাশক, তিনি একটা অদ্ভুত বই, যুগান্তকারী বই, যেটার নাম দি আদার সাইড অফ সাইলেন্স, যেখানে উনি পাকিস্তান এবং ভারতবর্ষ এই দুটো দেশের প্রায় 20 জন লোককে উনি ইন্টারভিউ করেন অ্যাবাউট দেয়ার ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্সেস অফ পার্টিশন। কিভাবে সেই সেই ভয়ঙ্কর সময়, সেই ভায়োলেন্স, রায়ার, হত্যা। সেই বইটার একটা অদ্ভুত জিনিস হচ্ছে যে যদি তার প্রত্যেক ইন্টারভিউয়ের প্রথমে একটা ছোট্ট বায়ো নোট আছে যে কার সঙ্গে ইন্টারভিউটা করা হয়েছে, আপনি সেটা বাদ দিয়ে ইন্টারভিউগুলো পড়েন তাহলে আপনি বুঝতেই পারবেন না যে এই কি ভারতবর্ষে না পাকিস্তান। তার কারণ তার সেন্স অফ লস, ডিসপ্লেসমেন্ট, তার যে তার এই যে ট্রমা, সেটা একেবারে ইউনিভার্সাল। সেখানে কোনো কাটাকুটি, সেখানে কোনো খণ্ডন নেই সেইটা। এবং তারপরে দেশভাগের ইতিহাস চর্চার ধারাটাই পাল্টে গেল। এখন আর অত পলিটিক্স নিয়ে কেউ আলোচনা করে না, কিন্তু যারা দেশভাগের মধ্যে দিয়ে গেছে তাদের জীবনে সেই সেই দেশভাগের প্রত্যক্ষ ট্রমা, মেমোরি এগুলোকে বহন করেন। আনফর্চুনেটলি 2-3 বছরের মধ্যে সেই প্রজন্ম সম্পূর্ণ বিলীন হয়ে যাবে, তাদের নিয়ে কোনো আর্কাইভ তৈরি করা হয়নি। তো কিন্তু সেই দিকে ইতিহাস চর্চাটা সম্পূর্ণ ঘুরে গেছে, যেটা আমরা দেখেছি। তো এইটুকুই আমাকে বলার। এই যে হাই পলিটিক্স থেকে পিপলস হিস্ট্রির দিকে যাত্রাটা পার্টিশনের, এইটার সূত্র ধরে শেষ সুরটা আমি যদি সেবকীদের কাছে নিয়ে যাই, এই ট্রমার জায়গাটা যেটা জয়ন্তদা ধরিয়ে দিলেন, এইটা নিয়ে যদি তুমি বলো বা এই সূত্রে শেষ করো, বা তারও পরে যদি এই মুহূর্তে এখনো যে খণ্ডিত বাংলা, এই ভেতরে নানা পার্টিশন হয়ে চলেছে, এইটার সূত্রে এসে যদি আমরা এই সেশনটা শেষ করতে পারি। হ্যাঁ, জয়ন্ত তো বলছিলেন যে রাজনৈতিক মানে বাংলা ভাগ দেশভাগের রাজনৈতিক বিষয়গুলো নিয়ে তো অনেক চর্চা হয়েছে, আরো হবে, কিন্তু মানুষের মনের ওপর তার ইম্প্যাক্ট কিরকম, স্মৃতি কিরকম ভাবে সেটাকে ধরে রেখেছে, এইগুলো নিয়ে আমরা গত 30-40 বছরে দেখেছি একটা বড় লিটারেচার তৈরি হয়েছে, হিস্ট্রি তৈরি হয়েছে। সেটা খুবই রিচ হিস্ট্রি। একটা সময় অব্দি সেটা পশ্চিম দিকটাকেই ফোকাস করেছিল। উর্বশী ভুটালিয়ার বইটাও খুব আশ্চর্য, পুরোটাই পশ্চিম দিকের গল্পগুলোকে তুলে এনেছিল, বাংলার গল্পগুলো অনেক পরে উঠতে শুরু করেছে। কিন্তু তারপরে মানে ইনফ্যাক্ট এটা আমি বলতে পারি যে পার্টিশনের 50 বছর পর থেকে, মানে 97-90 দশকের শেষ দিক থেকে বাংলার এই স্মৃতিগুলোকে ধরে রাখার জন্য অনেক কিছু বেরিয়েছে। অনেক রকম আর্কিওলজি, অনেক মেমোরি কালেকশন এরকম বেরিয়েছে। আরো ইন্টারেস্টিং একটা কাজ হচ্ছে এখন, হচ্ছে খানিকটা, এবং আরো হওয়া দরকার। সেটা হচ্ছে এই যে স্মৃতি, এই যে কাহিনীগুলো, সেগুলো মনস্তাত্ত্বিক এবং মনোবৈজ্ঞানিক বিশ্লেষণ, যেটাকে আমরা বলতে পারি,
সেটার জন্য একটু অন্য ধরনের, শুধু হিস্টোরিয়ানরাই হয়তো তার জন্য সেটা করতে পারেন, তা নাও হতে পারে। আমি একটা বইয়ের কথা বলছি, জয়ন্তী বসু রিকনস্ট্রাক্টিং বেঙ্গল পার্টিশন। এই বইটা 15-16 বছর আগে বেরিয়েছে। উনি নিজে মনোবিজ্ঞানী, ফলে সেই দিক থেকে উনি দেখে যেটা যেভাবে সেটাকে অ্যানালাইজ করেছেন, এরকম আরো অনেক অ্যানালিসিস এখন উঠে আসছে। একটা ছোট্ট কথা বলি, যে উনি উদাহরণ দিয়েছিলেন যে পাভলভের কুকুরের পরীক্ষা। আমরা এগুলো সবই জানি যে কিভাবে কুকুরের উপরে একটা টেস্ট করেছিলেন মনোবিজ্ঞানী পাভলভ। তো উনি আমাদের মনে করিয়ে দিয়েছিলেন যে পাভলভের কুকুরকে প্রথমে ঘন্টা বাজাইয়ে তারপর খাবার দিয়ে এই যে একটা রেসপন্স তৈরি করার যে প্রতিবর্ত ক্রিয়া আমরা সবাই জানি, কিন্তু আর একটা টেস্ট ছিল যেখানে কুকুরকে ঘন্টা বাজিয়ে খাবার দিয়ে এবং তারপর কুকুরকে ঘন্টা বাজিয়ে ইলেকট্রিক শক দিয়ে। এটা বারবার বারবার করার পর দেখা গেল যে কুকুর আর কিছুই রেসপন্ড করতে পারছে না। সে এত মানে এমনই একটা একটা ধাঁধার মধ্যে রয়েছে এবং এমন একটা আক্রমণাত্মক সবসময়, যাকে পাচ্ছে তার দিকেই ধেয়ে যাচ্ছে, এরকম অবস্থা। সে কোনো কিছুই আর তার মানে কেউ তাকে খাবার দিতে গেলেও সে কামড়ে দিচ্ছে। তার সূত্রে এটাই মানে মনে হয় যে আসলে পার্টিশন জিনিসটা এইরকমই একটা অনিশ্চিত শখ, যে শখটার মধ্যে কি পাওয়া যাবে, কি হতে পারে, কখন সেটা শখটা দিতে পারে, সেটাই কিন্তু অনেকে জানতেন না বলে একটা গোটা প্রজন্ম তাদের স্মৃতির মধ্যেও কিন্তু অনেক ধরনের ইনকনসিস্টেন্সি, অনেক ধরনের মানে কখনো তারা একরকম বলছেন, কখনো অন্যরকম বলছেন, কখনো একে দোষ দিচ্ছেন, কখনো অন্য পক্ষকে দোষ দিচ্ছেন। মানে একটা বিচিত্র কোলাজ তার থেকে উঠে আসে, যেটা বৈজ্ঞানিক স্টাডি আমার মনে হয় যে খুব ইন্টারেস্টিং হতে পারে যদি আরো ভালো করে করা হয়। তবে এই পাঞ্জাবের কথাটা উঠলো বলে বলি যে বাংলা স্মৃতির ক্ষেত্রে বাংলার পার্টিশনটা একটু অন্যরকম। আমরা মোটামুটি জানি সেটা যে এটাকে লং পার্টিশন বলা হয়, কারণ এটা দীর্ঘ অনেকগুলো দশক ধরে চলেছে। পাঞ্জাবে যেরকম একবারে করে তার একটা প্রবল ভায়োলেন্স হয়েছিল এবং তারপর সেটাকে একেবারে বর্ডার ক্লোজ করে দেওয়া হয় এবং একটা ট্রান্সফার অফ প্রায় টোটাল ট্রান্সফার অফ পপুলেশন হয়েছিল, এক্সচেঞ্জ অফ পপুলেশন হয়েছিল। সেটা তো বেঙ্গলে হয়নি। শুধু হয়নি তাই না, বাংলার এই যে যন্ত্রটা বলছিলেন যে নদী পথ এবং শুধু নদী পথ না, ধান ক্ষেতের মধ্য দিয়েও ঠিক মতো বর্ডার লেজ। আজকে আমাদের বিষয়টা হচ্ছে কাঁটা তারের কাটাকুটি, কিন্তু ঘটনা হলো যে বেঙ্গলের এই বর্ডারে কাঁটা তার কত জায়গায় ছিল না। ইনফ্যাক্ট এখন আবার করতে শুরু করেছে, আমরা সবাই জানি, কিন্তু এতদিন অব্দি 8 দশক ধরে সেই কাঁটাতার কিন্তু ঠিক মতো বসানো হয়নি। তার ফলে কি হলো, মানুষ কিন্তু নিজেদের মতো করে সেটা রাতের অন্ধকারে তো বটেই, এমনকি দিনের আলোতেও যথাযোগ্য টাকা পয়সার বিনিময়ে তারা ক্রস করতে পেরেছেন, তারা যেতে পেরেছেন, তারা মনে ভাবেননি। একটা বইয়ের কথা আমার ভীষণ মনে হচ্ছে, উইলিয়াম ভ্যানসেন্ডারের বেঙ্গল বর্ডারল্যান্ড, তার মানে উনি দেখিয়েছিলেন যে এমনকি বাড়ির মধ্যে দিয়ে বর্ডার চলে গেছে। এমনই আমাদের রাজকিফের বর্ডার মানে কি বলবো আর কি তৈরি করা, যে গ্রাম গ্রাম ভাগ হয়ে গেছে। শুধু তাই না, মানে গ্রামের মধ্য দিয়ে চলে গেছে তাই না, বাড়ির মধ্য দিয়ে চলে গেছে। একজন তিনি তাকে ইন্টারভিউ করেছেন, সে একজন ত্রিপুরা বাংলাদেশ বর্ডারে, পূর্ব পাকিস্তান বর্ডারে। এবং এই যে রিয়ালিটি গুলো, এই রিয়ালিটি গুলো যে কি মানসিকতা থাকতে পারে, সেটা আমরা এখন আবার আমাদের এটা নতুন করে ভাবার সময় হয়েছে। কারণ এই মানুষগুলো তো বর্ডারকে ডিফাই করেছিলেন এবং ডিফাই করেছিলেন, কারণ করতে পেরেছিলেন, কারণ বর্ডার কাটতে সেই সুযোগটা দিয়েছিল রাষ্ট্র, তাদের সেই সুযোগটা দিয়েছিল রাষ্ট্র। যদি কাঁটাতার সত্যি বসিয়ে দিত এবং আমেরিকা মেক্সিকো সীমান্তের মধ্যে যদি ইলেকট্রিফাইড কাঁটাতার বসিয়ে দিত, তাহলে তো হতো না। এমনকি পাঞ্জাবের যে কাঁটাতার, সেরকম কাঁটাতারও যদি বেঙ্গলে থাকতো তাহলে তো এরকম হতো না। সুতরাং এই মানুষগুলো যে পারাপার করতে পেরেছেন, সেটা কি তাদের দায়িত্ব, নাকি সমাজের দায়িত্ব, নাকি রাজনৈতিক দলের দায়িত্ব, নাকি রাষ্ট্রের দায়িত্ব? এগুলো এখন ভাবার সময় এসেছে। কিন্তু সবচেয়ে যেটা বড় কথা সেটা হচ্ছে যে আমরা দেখেছি যে বেঙ্গলের এই বর্ডারের মধ্যে যেমন ট্রমা আছে, সেরকম বেঙ্গল বর্ডারের ডিফারেন্সের অনেক গল্প আছে এবং সেই গল্পগুলো কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট আজকে মনে রাখা। কারণ আজকে রাজনীতিটাকে বুঝতে হলে, আজকে সমাজকে বুঝতে হলে আমাদের এটা ধরে নিতে হবে আর কি, যে আমাদের বর্ডারটা কিন্তু একদম অন্যরকম এবং পৃথিবীতে কোথাও এরকম সফট বর্ডার আর কোথাও ছিল না 8 দশক ধরে। তো এই কথাটা বলছি, ছোট্ট কথা বলেছি, সেটা হচ্ছে যে এই যে লং পার্টিশনের জন্যই আমাদের
বাংলার মধ্যে এই পশ্চিমবঙ্গের কথাই বলছি যে এক ধরনের একটা লং ন্যারেটিভ অফ ভিকটিমহুড তৈরি হয়ে গেছে, এবং সেই ভিকটিমহুডটা যারা ওদিক থেকে এসেছেন তাদের তো অবশ্যই তারা কত কষ্ট করে এসেছেন এবং তারপর কত কষ্ট করে এখানে নিজেদের আবার রিহ্যাবিলিটেট করেছেন, সেসব গল্প তো আমরা মোটামুটি সবাই পরিচিত। কিন্তু এদিকে যারা থেকে গেছে, এদিকে যারা বাসিন্দা, তাদের মধ্যে কিন্তু একটা ভিকটিমহুড আছে যে কেন এত মানুষ এখানে এলেন, বলে আমাদের অর্থনীতি বন্ধ হয়ে গেল, বলে আমাদের সামাজিকভাবে এত রকম বিশৃঙ্খলা এবং এত রকম সমস্যার সংকট তৈরি হলো। আমার 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 একটা একটা কথা বলি যে একটা উপন্যাসই পড়ছিলাম এর মধ্যে, তার মধ্যে এই কথাটা ছিল, তিনি নিজে উদ্বাস্তু, আমার বাবা, তিনি নিজে উদ্বাস্তু, তিনি যখন 16-17 বছর বয়সে কলকাতার রাস্তায় হেঁটে মানে হাঁটছেন এবং তখন দেখছেন যে এত রাগ লোকের মধ্যে যে এই রেফিউজি গুলা মানে এসে আমাদের দেশটাকে শেষ করে দিল। এবং আমার বাবার কি হচ্ছে, 16-17 বছরের কিশোর, তার ভেতরটা কিন্তু সংকুচিত হয়ে একদম ভয়ে অবরুদ্ধ হয়ে যাচ্ছে যে আমি তো সে দেখি যে আমি তো সে এত রকম সংকট পাকালাম। এই যে জিনিসগুলো, এগুলো হচ্ছে আমাদের ভেতরে পার্টিশন, কিভাবে আমাদের সমাজে এখন মানে সমানে চলে এসেছে, হিন্দু মুসলমান ঘটি বাঙাল, ফলে এইভাবে সমানেই চলে এসেছে বাস্তু পুরনো অধিবাসী এদের মধ্যে। সুতরাং এটা একটা লম্বা লং ভিকটিমহুডের গল্প, এবং প্রত্যেক মানে এটা হচ্ছে নানা রকম ভিকটিমহুডের ন্যারেটিভ পরস্পরের সঙ্গে সংঘাতে লিপ্ত। সুতরাং আমার মনে হয় যে খণ্ডিত বাংলার কথায় এটা একটা সবচেয়ে মানে লাস্টিং একটা ইম্প্যাক্ট আর কি, যে নানা রকম ভিকটিমহুডের একটা সংঘাতের আখ্যান আমরা আজকে সেটার উত্তরাধিকার সূত্রে পেয়েছি। আমরা এই সুর কি বেসুর আমরা জানি না, কিন্তু এই সূত্রটা ধরেই আমরা আজকের এই অনুষ্ঠানটা এখানে শেষ করি। আপনাদের সবাইকে ধন্যবাদ। সেবক দিদি, জগন্নাথ, আপনাদের দুজনকে অনেক